Dear students and my senior and junior colleagues, সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের টপিক হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি। তো এই টপিকটা হচ্ছে আমাদের কেস রিলেটেড। তো এখানে আমরা কি কি আলোচনা করব, প্রথমে আমরা কেসটা একটা বলে নিব, কীরকমভাবে তোমাদের কাছে কেস আসতে পারে। তারপর হচ্ছে এখানে আমরা কি কি কোশ্চেন ধরি, কি কি নতুন আপডেট আসছে, আমরা কি কি কোশ্চেন ভাইভাতে ফেস করব, এই ধরনের টপিকগুলো আলোচনা করব। আর এর টপিকটা আসলে আগে নেওয়ার কারণ হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করতেছিল যে হাইপারটেনসিভ ডিসঅর্ডার নিয়ে একটু কেস হিসাবে বলার জন্য। যেহেতু আমাদের ম্যাডামরা ক্লাসে এবং হচ্ছে এখানেও সোহেলি আপু খুব সুন্দর করে হাইপারটেনসিভ ডিসঅর্ডার পড়িয়ে ফেলছে, তো আমি শুধুমাত্র একটু হাইলাইট করে দেবো যে কিভাবে আমরা প্রেজেন্ট করব বা কি কি হবে। তো আমরা চলে আসি আমাদের সেশনে। প্রথম শুরু করি আমরা কেসটা দিয়ে। কেসটা কি থাকবে বা আমরা কি বলবো, প্রথমে বললাম মিসেস এক্স, এত ইয়ার্স ওল্ড, প্রাইমি গ্যাভেডা, housewife belonging to a low socioeconomic status, hailing from Dhaka, got herself admitted in this hospital on এত তারিখে ভর্তি হয়ে। প্রথম কমপ্লেনটা আমার কি হবে, আমার প্রথম কমপ্লেনটা হবে প্রেগনেন্সি ফর কত উইকস, সেটা 30 উইকস 34 উইকস এরকম একটা হবে। তারপর তার কি অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে। ইউজুয়ালি পেশেন্টগুলো যদি জানেন যে তার প্রেশার বেশি, সে এসেই বলবে যে আমার প্রেশারটা অনেক দিন ধরে বেশি, অথবা সে বলবে যে আমার খুব অস্থির লাগে কয়দিন ধরে। আবার কিছু কিছু পেশেন্ট কমপ্লেনই করে যে তার মাথা ব্যথা, তার বমি বমি লাগতেছে, এই ধরনের কমপ্লেনগুলোই মেনলি আসে। তো যদি আমার একটা পেশেন্ট সে না জানে যে তার প্রেশারটা আগে বেশি কিনা, তাহলে তার বলার স্টাইলটা হবে এরকম যে অস্থির লাগতেছিল, মাথা ব্যথা। আর যে জানে সে কিন্তু আমাকে প্রথম থেকেই বলবে যে আমি এই ওষুধটা এতদিন ধরে খাচ্ছি, ওষুধটা খাওয়ার পরেও আমার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, এখন আমার আরও খারাপ লাগতেছে। এইভাবে পেশেন্টগুলো আমাদেরকে শুরু করবে। তো আমি হিস্ট্রিতে কি নিব, হিস্ট্রিতে নিব যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট শি ওয়াজ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন উইথ অ্যাভারেজ ফ্লো অ্যান্ড ডিউরেশন। যদি সে রেগুলারলি থাকে, আর ইরেগুলারলি থাকলে সে কতদিন পর পর ইরেগুলার হয় সেটা আমাদেরকে হিস্ট্রি নিয়ে রাখতে হবে, কারণ সেটা হচ্ছে আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে এক্সপ্লেন করব। তারপর হার ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডটা কত, সেই অনুযায়ী আমার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কীভাবে হয়েছে, এবং সেটা কি আমার হচ্ছে ফার্স্ট আলট্রাসোনোগ্রামের সাথে করেসপন্ড করছে কিনা সেই জিনিসটা আমাকে বলতে হবে। তারপর সে কি তার পুরো টাইমটা অ্যান্টিনেটাল চেক আপে ছিল কিনা, তার রেগুলার ইমিউনাইজিটি ভ্যাকসিনেশন দিছে কিনা, এই জিনিসগুলো আমাদের ইয়েতে চলে আসবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। তারপর আমি ইলাবোরেশন করবো যে তার অস্থিরতা বা তার প্রেশার বেশিটা কত দিন ধরে, সাথে কি তার মাথা ব্যথা আছে কিনা। যদি তার মাথা ব্যথা থাকে, সেই মাথা ব্যথা ক্রাইটেরিয়াটা কিন্তু আমাকে অবশ্যই ইলাবোরেট করতে হবে। ইউজুয়ালি হাইপারটেনসিভ ডিসঅর্ডারের জন্য বা প্রিএক্লাম্পসিয়ার দিকে যখন যেতে থাকে, তখন আমাদের মাথা ব্যথাটা কীরকম হবে, আমাদের মাথা ব্যথাটা বলবে যে আমাদের মাথা ব্যথাটা মনে হবে একদম কপালের সামনের জায়গাটাতে, যেটাকে আমরা বলতেছি ফ্রন্টাল রিজন, অথবা বলবে পিছন দিকে, একদম কিন্তু স্পেসিফিক বলে দেবে যে ফ্রন্টাল রিজন অর অক্সিপিটাল রিজনে। এর সাথে আমাকে অবশ্যই কোরিলেট করতে হবে তার কোনো নশিয়া ভমিটিং আছে কিনা, তার আগের থেকে কোনো সাইনোসাইটিসের প্রবলেম ছিল কিনা, বা হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে কিনা, ঠান্ডা লেগে সাইনোসাইটিস হয়ে থেকে এখন তার মাথা ব্যথা করতেছে। এই জিনিসগুলো আমাকে একটু এলাবোরেট করে বলতে হবে। তারপর এখন তার প্রেশারটা কত থাকতেছে, সে এটার জন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, ওষুধটা খেলে সে কীভাবে ডোজে খাচ্ছে, কত দিন ধরে খাচ্ছে, সেই জিনিসগুলো আমাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো এলাবোরেট করার পর আমি বলবো যে তার বাউল ব্লাডার হ্যাবিট কেমন, তার অ্যাসোসিয়েটেড হয়তো তার ডায়াবেটিস বা হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেটাও একটু জেনে নিলাম। তারপর সে অ্যাডমিটস ইন দিস হসপিটাল ফর বেটার ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি, অবস্টেট্রিক হিস্ট্রি। তো অবস্টেট্রিক হিস্ট্রিতে যেটা সবচেয়ে কমপ্লেন আমাদের কাছে অনেকেই বলতেছিল, সেটা হচ্ছে প্যারা এবং গ্র্যাভিডা নিয়ে। তো আমি যদি জানতে চাই যে হোয়াট ইজ প্যারা, হোয়াট ইজ গ্র্যাভিডা। গ্র্যাভিডাটা কি, গ্র্যাভিডা হচ্ছে একটা প্রেগনেন্ট স্টেট, প্রেজেন্ট প্রেগনেন্ট স্টেট, যেখানে হচ্ছে প্রেজেন্ট প্লাস পাস্ট দুইটা হিসাব করে আমাকে বলতে হবে। ডেফিনেশনটা কি বললাম, ডিনোটস এ প্রেগনেন্ট স্টেট বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইরেসপেক্টিভ অফ পিরিয়ড অফ জেস্টেশন। আর প্যারাটা কি হবে, প্যারাটা হবে স্টেট অফ প্রিভিয়াস প্রেগনেন্সি বিয়ন্ড পিরিয়ড অফ ভায়াবিলিটি, মানে যে প্রেগনেন্সিগুলো আমার ভায়াবিলিটি ক্রস করছে সেটা কিন্তু প্যারা।
আমরা কিন্তু বলার সময় বলতেছি এইভাবে প্যারা, কিন্তু আমরা যখন খাতায় লিখি তখন কিন্তু আমরা কি করি, প্লাস দিয়ে লিখি। যদি আমি এরকম দেখি, মিররটা আসলে চেঞ্জ করা যাচ্ছে না ক্যামেরাটা, তাহলে আমার কি থাকে, এরকম একটা থাকে বাম দিকে, একটা থাকে ডান দিকে। বাম দিকের যে ঘরটা সেখানে আমার কি কি ইনক্লুডেড হবে, সেখানে আমার ইনক্লুডেড হবে অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এই জিনিসগুলো থাকবে এই ঘরে। আর আমার ডান দিকে কি থাকবে, ডান দিকে হচ্ছে যে কয়টা প্রেগনেন্সি আমার 28 উইকস ক্রস করছে সেগুলো হবে আমার ডান দিকের ঘরে। তাহলে আমি যদি ধরি আমার সে একজন বলে যে আমার আগে 2টা বেবি আছে এবং একটা অ্যাবর্শন আছে, তাহলে আমি কিভাবে লিখব, তাহলে আমি অবশ্যই লিখব 2+1। আমি কিন্তু বলতেছি 2+1, মানে আমার প্যারা মেইন হিসাবটা হচ্ছে 2 দিয়ে, আর অ্যাবর্শনের জন্য 1, 2+1। কিন্তু আমি যখন গ্র্যাভিডা বলবো, মানে সে এখন প্রেগনেন্ট, তাহলে কিন্তু আমার গ্র্যাভিডা হচ্ছে 4th, আমার গ্র্যাভিডা হলো 4th। এখন এটার মধ্যে আরেকটা ব্যাপার, এই 2টা যে প্রেগনেন্সি আছে সেটা ভায়াবল হতে পারে, সেই এটার মধ্যে কোনো নিউন্যাটাল ডেথ থাকতে পারে, কোনো ইন্ট্রাইউটারান ডেথ থাকতে পারে, কিন্তু সবগুলো প্রেগনেন্সি কিন্তু আমার 28 উইকস ক্রস করছে। তাহলে আমার যেগুলো 28 উইকস ক্রস করবে সবগুলোই চলে যাচ্ছে আমার ডানের ঘরে, আর যেগুলো হচ্ছে আমার বিলো 28 উইকস, মানে যেগুলোর মধ্যে অ্যাবর্শন, একটোপিক বা মোলার পড়তেছে, সেগুলো চলে যাচ্ছে আমার বামের ঘরে। এবং বলার সময় কিন্তু আমি একসঙ্গে বলে ফেলবো না, আমি বলার সময় বলবো 2+1। বা যদি তার কোনো ভায়াবল প্রেগনেন্সি না থাকে, শুধু একটা অ্যাবর্শন থাকে, তাহলে আমি বলবো 0+1। আমাকে কিন্তু এইভাবে মেনশন করে বলতে হবে। আর যখন গ্র্যাভিডা হবে, গ্র্যাভিডা হয় কিন্তু বাম পাশ প্লাস ডান পাশ প্লাস বর্তমান সবগুলা যোগ করে আমার আসবে গ্র্যাভিডাতে। আচ্ছা, এখন একটা পেশেন্ট এসে বলল যে আমার আগের প্রেগনেন্সিতে টুইন ছিল, মানে যমজ বাচ্চা ছিল, তো 2টা বেবি আছে, বা কারো হয়তো ট্রিপলেট, মানে 3টা বাচ্চা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে প্যারাটা কি হবে। যদি আমি ধরে নিই কারো আগে একটাই হচ্ছে যমজ বেবি হয়েছে, প্লাস হচ্ছে তার একটা অ্যাবর্শন ছিল, তাহলে আমি কি লিখবো প্যারাতে, আমি অবশ্যই লিখবো প্যারা 1+1। আমার টুইন প্রেগনেন্সিও কিন্তু 1 হিসাবেই কাউন্ট হবে, কারণ এটা একটা প্রেগনেন্সি, 2টা বেবি হইলেও, 2টা ইস্যু হইলেও আমার প্রেগনেন্সি কিন্তু একটা, সে কারণে আমার হিসাবটা হবে প্যারা 1+1। এই 1-এর সাথে আমি লিখে দিতে পারি টুইন প্রেগনেন্সি, এইভাবে আমি লিখে দিলাম টুইন প্রেগনেন্সি। আর গ্র্যাভিডার ক্ষেত্রে হিসাব করে আমি বলবো 1+1, যেহেতু প্রেজেন্টটা সহ, তাহলে আমার গ্র্যাভিডা হলো 3rd। আশা করি ক্লিয়ার হবে। যদি না ক্লিয়ার হয় তোমরা প্লিজ আবার আমাকে নক করো, আমি আবার চেষ্টা করব বুঝায় দেওয়ার জন্য। আচ্ছা, এবার আমি আমার হিস্ট্রিতে আবার চলে আসি। এখন এই পেশেন্টগুলোতে আমি কি কি দেখব, আমার তো জেনারেল এক্সামিনেশন দেখতে হবে। জেনারেল এক্সামিনেশন আমি দেখলাম তার ইটা কেমন, অ্যানিমিক স্ট্যাটাস কেমন, তার ব্লাড প্রেশার কেমন, এখানে আমাকে অবশ্যই দেখতে হবে তার ইডিমা কীরকম, তার থাইরয়েড গ্ল্যান্ড কোনো এনলার্জ আছে কিনা, সেই জিনিসগুলো আমি হাইলাইট করে নেব। এখানে আমার একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যদি আমার প্রেশারটা অনেক বেশি হয়, 150/100 বা এরকম হয়, আমাকে কিন্তু অবশ্যই রেসপিরেটরি রেটটা খুব ভালোভাবে কাউন্ট করতে হবে। অবশ্যই আমি 1 মিনিট ধরে রেসপিরেটরি রেটটা কাউন্ট করব, কারণ হয়তো এই যে প্রেশারটা হাই, এটার সাথে যদি আমার আর কোনো সিমটম থাকে, যেমন হেডেক, অলিগুরিয়া, ডিমনেস অফ ভিশন বা ইনসমনিয়া, তখন কিন্তু আমার একটা ফিচার চলে গেল প্রিঅ্যাক্লামশিয়া। যখন সিভিয়ার প্রিঅ্যাক্লামশিয়ার দিকে চলে যাবে তখন হয়তো আমাকে ম্যাক্স সালফো দিতে হতে পারে। সেই কারণে আমি পেশেন্টগুলোর রেসপিরেটরি রেটটা অবশ্যই ভালোভাবে কাউন্ট করে দেখব। তারপর আমরা নর্মাল যেরকম পার অ্যাবডোমিনাল দেখি, পার অ্যাবডোমিনাল স্ট্যাটাসে দেখলাম যে অ্যাবডোমেন ইজ ইউনিফর্মলি এনলার্জড, স্ট্রাইগ্রিয়া ভিডেরা ইমোলিনিয়া লাইগ্রিয়া ইজ প্রেজেন্ট, আম্বিলিকাস ইজ সেন্ট্রালি প্রেসড অ্যান্ড ইভার্টেড, ইডিমা ইন দ্য স্কিন। ইউজুয়ালি কী হয়, প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া পেশেন্টগুলো দেখা যায় যে অনেক সময় অ্যাবডোমিনে সাবকিউটিনাস ইডিমা চলে আসে। সেটা কি আমরা বলতেছি ইডিমা আছে কিনা, মানে স্কিন টিস্যুগুলো দেখা যাচ্ছে যে একদম পয়েন্ট পয়েন্ট আকারে মানে স্কিনটা হয়ে থাকে, যেটাকে আমরা বলতেছি সাবকিউটিনাস ইডিমা, এটাও আমাকে খেয়াল করতে হবে। তারপর কি অন পালপেশনে আমার ফান্ডাল হাইটটা কত, সিমফাসিয়া ফান্ডাল হাইটটা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি দেখা যায় যে আমার প্রি অ্যাক্লামশিয়া বা হাইপারটেনসিভ ডিসঅর্ডার পেশেন্টগুলোতে আইইউজিআর চান্স থাকে, অলিগো হতে পারে। সেক্ষেত্রে আমার এটা কি জেস্টেশনাল এজের সাথে করেসপন্ড করতেছে কিনা সেটা আমাকে অবশ্যই দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। যার সিমফাসিয়া ফান্ডাল হাইটটা কম, সাধারণত হয়তো তার সাথে অলিগোও থাকতে পারে, যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাবডোমিনাল গাটটাও কম পাবো। সো ওইটাও আমাকে ভালোভাবে মেজার করে নিতে হবে এক্ষেত্রে। আর কি দেখবো আমি সাথে,
সাথে দেখলাম দেয়ার ইজ এ সিঙ্গেল ফিটাস, লঙ্গিচুডাল লাই, কেফালিক প্রেজেন্টেশন অর ব্রিজ প্রেজেন্টেশন বলে নিলাম, ফিটাল মুভমেন্ট ইজ প্রেজেন্ট অর নট, ফিটাল হার্ট রেটটা কত, অডিবল এবং হার্ট রেট এত। পার ভ্যাজানাল এক্সামিনেশন আমরা করব না, কিন্তু এই ধরনের পেশেন্টগুলো হয় কি ইডেমাটা এত হাই থাকে, আমি যেমন বললাম যে স্কিনে সাবকিউটেনিয়াস ইডেমা থাকে, এরকম কিন্তু আমাদের ভালভাল ইডেমাও থাকতে পারে। সেই কারণে আমি পার ভ্যাজানাল এক্সামিনেশন করব না, কিন্তু ভ্যাজানাল কন্ডিশনটা কেমন, সেটা ইডেমা আছে কিনা সেটা একটাবার দেখে নেব। তারপর কি ফ্রম হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, দিস ইজ এ কেস অফ প্রাইমেগাভিডা উইথ এত উইকস অফ প্রেগনেন্সি উইথ প্রিয়াক্লামশিয়া অথবা সিভিয়ার প্রিয়াক্লামশিয়া, অথবা এটা জেস্টেশনাল হাইপারটেনশনও হতে পারে, যেটা হবে সেটা আমি লিখে ফেললাম। সাথে যদি আমার কোনো অ্যানিমিয়া থাকে বা জিডিএম থাকে বা অন্য কোনো কোমরবিডি হাইপোথাইরয়েডিজমও থাকতে পারে, সেগুলো আমাকে ডায়াগনোসিসের মধ্যে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন চলে আসি আমি আমার সেশনে। আমাদের যদি বলা হয় যে অবসে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বলা হয়, যেটা একদম আমাদের ওটা ছাড়া পাশে হবে না, সেটার মধ্যে একটা হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কিভাবে ভাগ করি, এই হাইপারটেনসিভ ডিসঅর্ডারতে কী কী থাকতে পারে প্রেগনেন্সিতে সে থাকতে পারে জেস্টেশনাল হাইপারটেনশন, থাকতে পারে প্রি এক্লামশিয়া এবং ক্রনিক হাইপারটেনশন। এখন কোনটা জেস্টেশনাল হাইপারটেনশন, কোনটা প্রি কোনটা এক্লামশিয়া, সেটা আমরা কীভাবে বুঝবো, আর কোনটাই বা ক্রনিক হাইপারটেনশন। এখন যদি আমি আমার প্রেশারটা মাপি, আচ্ছা এখন প্রথমেই প্রেশার কথা চলে আসতেছে, প্রেশারটা আমি কিভাবে মাপবো, এটা কি আমার কোনো নিয়ম আছে যে এটা আমাকে বাম হাতে মাপতে হবে অথবা ডান হাতে মাপতে হবে অথবা আমাকে বসিয়ে মাপতে হবে অথবা শুয়ে মাপতে হবে, এরকম কোনো প্রোটোকল আছে কিনা? অবশ্যই প্রোটোকল আছে। আমাদেরকে প্রেশারটা আমরা ইউজুয়ালি মাপবো রাইট হ্যান্ডে। যদি পেশেন্ট ওপিডি হয় সেক্ষেত্রে আমি অবশ্যই প্রেফার করব পেশেন্টটা বসে থাকবে, অবশ্যই সে 10টা মিনিট রেস্ট নিয়ে নেবে। কেন সে 10 মিনিট রেস্ট নিয়ে নেবে? কারণ পেশেন্টটা হয়তো হেঁটে আসছে বা কোনো একটা জার্নি করে আসছে, বা হয়তো প্রচণ্ড গরম, সে খুব অস্থির হয়ে বাইরে বসেছিল। তো এই কারণে কিন্তু আমার দেখা যাচ্ছে যে প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করতে পারে। আর আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াইট কোট হাইপারটেনশনটা কি, দেখা যায় যে আমাদের যে আমরা অ্যাপ্রনটা পড়ছি সেই সাদা হোয়াইট কোটটা দেখেও কিন্তু অনেক সময় প্রেশার বেড়ে যেতে পারে থাকে। ইউজুয়ালি দেখা যায় 10 to 20% ক্ষেত্রেও কিন্তু এরকম প্রেশার বেড়ে যাওয়ার হিস্ট্রি আছে। তো আমি পেশেন্টটাকে বলবো আপনি একটু বসেন, স্থির হন, তারপর আমি আপনার প্রেশারটা মাপবো। আচ্ছা, প্রেশার মাপলাম, ডান হাতে মাপলাম, বসায় নিলাম। এখন কিভাবে মাপবো? আমরা কি পালপেটরি মেথড মাপবো না অস্কালট্রি মেথড? আমরা অবশ্যই আগে পালপেটরি মেথডে ট্রাই করবো, ব্রাকিয়াল প্লেক্স এটা দেখে নিব, দেখে হচ্ছে তারপর অস্কালটেশনে যাব। যদি পেশেন্টটা ইনডোর হয়, ভর্তি পেশেন্ট হয়, তাহলে কী করবো? পেশেন্টটাকে আমি বলবো একটু বাম কাত হয়ে শোন বা একটু কাত হয়ে শোন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকেন, তারপর হচ্ছে আমরা হার্টের লেভেলে এনে হাতটা, তারপর আমরা প্রেশারটা চেক করব। আচ্ছা, এখন আবার চলে আসে আউটডোর পেশেন্টের ক্ষেত্রে। আউটডোর পেশেন্টটা আসলো, বসলো 10 মিনিট, কিন্তু আমি প্রেশারটা পেলাম অনেক বেশি, যে 150/90 পাচ্ছি। এর আগে সে কমপ্লেন করছে, বা আমি যদি তার আগের অ্যান্টিনাটাল কার্ডটা চেক আপ করে দেখবো তার কখনোই প্রেশারটা হাই ছিল না, এবং পেশেন্ট যদি হিস্ট্রিও দিতে পারে যে না আমি এর আগেও মাপছি ম্যাডাম, আমার প্রেশারটা কিন্তু কখনোই হাই ছিল না। তো আমি কি তাকে হাইপারটেনসিভ ডিসঅর্ডার বলে দিব? এটাতে আমাদের কি মনে হয়? না আপু, আমরা তাকে হাইপারটেনসিভ ডিসঅর্ডার বলবো না। আমরা কি বলবো, আমাদেরকে অবশ্যই 2টা সেটিংসে প্রেশারটা দেখতে হবে, এবং সেটা অবশ্যই 4 থেকে 6 ঘন্টা অ্যাপার্টে। মানে আমি যদি এখন 10টা বাজে প্রেশারটা দেখি, আমাকে অবশ্যই আবার 2টা বাজে মিনিমাম 4 ঘন্টা পরে আবার প্রেশারটা চেক করে দেখতে হবে যে তা আসলে প্রেশারটা বেশি কিনা। তারপরে যদি আমি প্রেশার বেশি পাই, তখনই আমি তাকে ডিক্লেয়ার করব যে না মা, আপনার প্রেশার বেশি, এবং সেই হিসাবে তার আদার অ্যাসোসিয়েটেড সিমটম আছে কিনা দেখে তাকে আমি আইডেন্টিফাই করবো সে জেস্টেশন হাইপারটেনশন অর প্রিএক্লামশিয়া। আচ্ছা, এখন ক্রনিক হাইপারটেনশনটা কি? ক্রনিক হাইপারটেনশন পেশেন্টগুলোতে ইউজুয়ালি হচ্ছে সে বলবে যে আমি অনেক আগের থেকেই প্রেশার ওষুধ খাই। সে এই প্রেশার ওষুধটা কী প্রেশার ওষুধ খাচ্ছে সে বলেও দিতে পারে। সে হয়তো ফিক্সোক্যাট খাচ্ছিল, এরপর প্রেগনেন্সিতে হওয়ার পর সে এখন সারডোপা বা ল্যাভেটাল খাচ্ছে। তাহলে আমার ক্রনিক হাইপারটেনশনের ডেফিনেশনটা যদি আমি বলি, তাহলে আমি ক্রনিক হাইপারটেনশনের ডেফিনেশনটা কি বলবো? যখন আমি পাবো রাইজ অফ প্রেশার মোর দ্যান 140/90 বিফোর 20 উইকস অফ প্রেগনেন্সি, মানে অবশ্যই আমার প্রেশারটা বেশি হতে হবে 20 সপ্তাহের আগে, অথবা যদি পেশেন্টটা পোস্টপার্টাম হয় সেক্ষেত্রে যদি আমার 12 সপ্তাহ পরেও
মানে ডেলিভারি হয়ে যাওয়ার 12 সপ্তাহ পরেও প্রেশারটা নর্মাল না হয়, সেক্ষেত্রেও আমি কিন্তু তাকে বলবো ক্রনিক হাইপারটেনশন। একই জিনিসে যদি আমি পাই প্রেশারটা বেশি কিন্তু সেটা 20 সপ্তাহের পরে, তখন কিন্তু আমি তাকে কি ডিক্লেয়ার করব, তখন আমি তাকে ডিক্লেয়ার করবো জেস্টেশনাল হাইপারটেনশন। অথবা তার যদি আদার অ্যাসোসিয়েটেড সিমটম থাকে সেই অনুযায়ী প্রিএক্লাম্পসিয়া। এটাতে কিন্তু আমাদের মেইন পার্থক্যটা যে কোনটা ক্রনিক হাইপারটেনশন কোনটা জেস্টেশনাল হাইপারটেনশন, এটাতে কিন্তু আমাদের একটু কনফিউশন হয়। আচ্ছা, তাহলে ক্রনিক হাইপারটেনশন কোন কোন কজের ক্ষেত্রে হয়? ইউজুয়ালি কোনো কজ দেয় যে জন্য সেটা হচ্ছে প্রেগনেন্সি একদম আর্লি থেকে শুরু হচ্ছে, 20 সপ্তাহের আগেই চলে আসতেছে, অথবা এর আগে মানে প্রেগনেন্সির আগের থেকেই তার প্রেশার বেশি। কী কী কারণে হয় আমরা যদি একটু ফর্মুলা অনুযায়ী মনে রাখি, কারণ আমাদের আসলে এত কজ এত কমপ্লিকেশান মনে রাখা সো টাফ, আমরা অবশ্যই চেষ্টা করব একটু ফর্মুলা ওয়াইজ বা একটু কীভাবে মনে রাখা যায় সেরকম একটা সূত্র বানাই নিতে, নিজেরাই বানায় ফেলবো। তো আমি এখানে যে সূত্র বানাই সেটা হচ্ছে ইসি। ইসি দিয়ে কী হলো, প্রথমটা হচ্ছে অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, তারপর হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এন্ডোক্রাইন ডিসঅর্ডারের মধ্যে কী কী আছে, হয়তো ডায়াবেটিস মেলাইটাস, ফিওক্রোমোসাইটোমা, থাইরোটক্সিকোসিস। আর সি দিয়ে কী আছে, সি দিয়ে আছে ক্রনিক রেনাল ডিজিজ, কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টা, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। তাহলে আমি যদি ই আর সি মনে রাখি তাহলে কিন্তু আমার মোটামুটি 5টা কজ মুক্ত হয়ে গেল। আচ্ছা, ক্রাইটেরিয়াটা কী হবে, ক্রাইটেরিয়া তো আমি বললাম যে বিফোর 20 উইকস হবে অথবা পোস্টপার্টাম 12 উইকস পর্যন্ত পারসিস্ট করবে। আর জেস্টেশনাল হাইপারটেনশনটা কী হবে, মোর দেন 140/90 মিলিমিটার মার্কারে হবে ফর দ্য ফার্স্ট টাইম ইন প্রেগনেন্সি আফটার 20 উইকস, অবশ্যই 4 আওয়ার অ্যাপার্ট হতে হবে এবং সাথে কোনো প্রোটিনিউরিয়া থাকবে না। আর এই প্রেশারটার সাথেই যদি সে আমাকে এসে সিমটম বলে, কী কী সিমটম, যেমন হচ্ছে তার মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, রাতে ঘুম না হওয়া অথবা বমি হওয়া, বলবে প্রচণ্ড পেটে ব্যথা, প্রস্রাব কমে যাওয়া, এই যে ফিচারগুলো আমি একটু কনসিডেন্টলি মনে রাখি যে আমার এইগুলা কি। আমি প্রথম শুরু করবো আমার মাথা থেকে, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মানে বলতে হবে যে সে দুইটা জিনিস দেখতেছে বা কেমন আশেপাশের কাজ কাউকে ঠিকমতো দেখতে পারছে না, বা সে বলবে আমার রাতে ঘুম হচ্ছে না। তারপর কি আমি মুখে চলে আসি, মুখে কি নশিয়া ভমিটিং বলবে। এরপর আমি কোথায় চলে আসবো, আমার এপিগ্যাস্ট্রিক রিজনে, এপিগ্যাস্ট্রিক পেইন। তারপর কি হবে, তারপর আমরা অলিগুরিয়া। এই সিমটমগুলো যদি আমি থাকে তখনই কিন্তু আমি বলতেছি এটাকে প্রিএক্লাম্পসিয়া, মানে অমনিয়াস সাইন যেগুলা সেগুলা। এছাড়াও আমার প্রিএক্লাম্পসিয়া বলার ক্ষেত্রে সিভিয়ার ফিচারের ক্ষেত্রে আরও কিছু সিমটম থাকে, সেখানে আমি বলতে পারি যদি যে কোনো একটা থাকে সেগুলা কী কী, থ্রম্বোসাইটোপেনিয়া বা রেনাল ইনসাফিসিয়েন্সি, ইম্পেয়ার লিভার ফাংশন, পালমোনারি ইডিমা, সেরেব্রাল অর ভিজুয়াল সিমটমস, হেডেক, অলিগুরিয়া, আপার অ্যাবডোমিনাল পেইন। প্রিএক্লাম্পসিয়া হচ্ছে একটা মাল্টি অর্গান ডিসফাংশন করবে, মানে সে সবগুলো অর্গানকে ইনভলভ করতেছে। সে সেরেব্রাল যেমন ডিসফাংশন করতেছে, লিভারের এনজাইমকে অল্টার করতেছে, রেনাল ফাংশনকে অল্টার করে দিচ্ছে, লিভারের এনজাইমগুলো বাঁচবে, সবগুলো কিন্তু অর্গানকে সে ইনভলভ করে। আচ্ছা, কেন হয় বা কাদের হয় যদি আমি চিন্তা করি, আমরা বলি যে আমরা সবসময় একটা এক্সট্রিম অফ এজ কারা হয়, সে প্রাইমি প্যারালেডি হবে অথবা তার বয়স মোর দেন 35 হবে। ইউজুয়ালি আমরা প্রাইমি প্যারা বা ইয়াং লেডি, মানে দেখা যায় যে খুব আর্লি বয়সে 18-19 বছরের মেয়েগুলো বলতেছে তার হচ্ছে এই প্রেশার বেশি হচ্ছে। কেন? কারণ তার ফার্স্ট টাইম এক্সপোজার হচ্ছে কোরিওনিক ভিলাই দিয়ে, এটা হচ্ছে প্রাইমি প্যারার ক্ষেত্রে। এছাড়া যদি তার কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে যে তার মায়ের হয়তো বা বোনের হয়তো ফ্যামিলি ছিল যে তারও প্রেগনেন্সির সময় প্রেশার বেড়ে গেছিলো, তাহলে তারও কিন্তু হওয়ার চান্স আছে। প্লাসেন্টাল কিছু অ্যাবনর্মালি যেমন হাইপার প্লাসেন্টোসিস কার হয়, যেমন মোলার প্রেগনেন্সিতে হতে পারে, টুইনে হতে পারে, ডায়াবেটিস হতে পারে, সেখানে প্লাসেন্টা কিন্তু এনলার্জ থাকে, অথবা প্লাসেন্টাতে আমার ইস্কিমিয়া হচ্ছে, ওবিসিটি, যার বিএমআই হচ্ছে মোর দেন 35, তারও কিন্তু আমার পি হওয়ার চান্স আছে। প্রি এক্সিস্টিং ভাস্কুলার ডিজিজ, যাকে আমাদের অটোইমিউন ডিজিজ আছে, অ্যাসিলি আছে, তাদেরও কিন্তু আমার প্রিএক্লাম্পসিয়া বা এই ধরনের ডিজিজগুলো হবে। নিউ প্যাটার্নিটি, আরটা বলা হয় যে প্রেগনেন্সি ফলোয়িং এআরটিতে অনেক সময় কি হয়, আমরা কি করি যে আমরা ডোনার স্পার্ম ইউজ করি। অথবা নিউ প্যাটার্নিটি কীরকম হয়, স্পার্ম কিন্তু আমাদের জন্য একটা ফরেন অ্যান্টিজেন। তো যখন একটা মেয়ে তার 6 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে হয়তো প্রেগনেন্ট হয়ে গেল, তার স্পার্ম এক্সপোজার টাইমটাও কম, তো তখন এটার জন্য যে অ্যান্টিবডি রিয়াকশানটা আমাদের দেহে মানে বডিতে হবে সেটার জন্য আসলে টাইম লাগবে, তারপর সে আমাদের সাথে এখন মানে কি বলবো অভ্যস্ত হয়ে যাবে। তো
তো যার হচ্ছে আর্লি কনসিভ করে ফেলতেছে তার কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হওয়ার চান্স খুবই কম স্পার্মের অ্যাগেনস্টে। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার বলা হয় যে আমার প্রিএক্লাম্পসিয়া হতে পারে। আর হচ্ছে থ্রম্বোফিলিয়া, যেমন যদি কারো হিস্ট্রি থাকে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, প্রোটিন সিএস ডেফিসিয়েন্সি ফ্যাক্টর লেনে। তো আমরা যদি এত কিছুও মনে রাখতে না পারি, আমরা মনে রাখবো কি, আমরা মনে রাখবো প্রাইমি গ্যাভিটা, একটা ফ্যামিলি হিস্ট্রি, হাইপার প্লাসেন্টোসিস কার ক্ষেত্রে, ডায়াবেটিস মা এবং মাল্টিপল প্রেগনেন্সির ক্ষেত্রে, ওবেসিটি, তার যদিও হচ্ছে নিউ প্যাটার্নটি, এই কয়েকটা যদি আমি বলতে পারি ইটস এনাফ। আমার বেশি মনে রাখা দরকার নেই, কিন্তু আমি কয়েকটা বলতে হবে। এখন অনেক মারা বলতেছে যে তার পাটা ফুলে যাচ্ছে, এই যে 20 সপ্তাহ বা 22 সপ্তাহের দিকে দেখা যাচ্ছে আমার পাটা খুব ফুলে যাচ্ছে ম্যাডাম, কিছুক্ষণ বসে আছে বা হাঁটাহাঁটি করতেছে, একটু পরে দেখলাম যে আমার পাটা একদম ফুলে গেছে। তারপর আমি আবার যখন বিছানায় পা সোজা করে বসে আছি তখন দেখলাম আবার ঠিক আছে। কারণটা কি? কারণটা হচ্ছে নর্মালি কিন্তু আমাদের এরকম ইডিমেটাস চান্স হতে পারে। কেন হবে? কারণ এই যে আমাদের গ্র্যাভিড স্ট্যাটাসটা, সে কী করবে, গ্র্যাভিটি ইউটারাসটা আমাদের ইনফিরিয়র ভ্যানা কাভাতে প্রেশার দেয় একটা, সে যখন নর্মাল লাইফ পজিশন থাকতেছে। তো এই ইনফিরিয়র ভ্যানা কাভাতে যখন প্রেশার দিচ্ছে তখন কি হচ্ছে, তার ভেনাস রিটার্নটা কিন্তু যতটুকু হওয়ার কথা সেরকম হচ্ছে না, মানে কমে যাচ্ছে। এটা হচ্ছে আমার ইডিমেটাস হওয়ার চান্স। তা আমি এখন কীভাবে আইডেন্টিফাই করবো ইটস ফিজিওলজিক্যাল অর প্যাথোলজিক্যাল? ফিজিওলজিক্যাল আমি কি বলবো, মা আপনি যদি ধরেন রাত্রে ঘুমায় আছেন, 10-12 ঘন্টা পরে ঘুমানোর পরেও যদি দেখেন ঘুম থেকে ওঠার পরেও আপনার পাটা ফোলা, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার আসলে এটা নর্মাল প্রেগনেন্সির জন্য না। আপনাকে এটা অবশ্যই আইডেন্টিফিকেশান করতে হবে যে কেন হচ্ছে। কি বললাম, মা আপনি ঘুমিয়ে আছেন, 10-12 ঘন্টা ঘুমানোর পরেও যদি আমি সকালবেলা দেখি আপনার পাটা ফোলা, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কজটা আইডেন্টিফাই করতে হবে। আর যার দেখলাম ঘুম থেকে ওঠার পর পাটা একদম নর্মাল হয়ে গেছে, তার হচ্ছে আমার ফিজিওলজিক্যাল, মানে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে আমার প্রেশার দিচ্ছে, দ্যাটস ওয়াই আমার হচ্ছে ভেনাস রিটার্ন কমে যাচ্ছে, আমার ইডেমাটা হচ্ছে। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রেশারটা কীরকম বেশি হবে? ইউজুয়ালি তো আমাদের দেশে দেখা যায় যে মেয়েদের প্রেশারটা এমনিতেই একটু কম থাকে, যে 100/70 বা 90/60 কিন্তু খুবই ন্যাচারাল আমাদের দেশের মেয়েদের ক্ষেত্রে। তো কখন আমি প্রেশারটা বেশি বলবো? আমি প্রেশারটা তখনই বেশি বলবো যদি তার সিস্টোলিক প্রেশারটা মোর দেন 30 হয়ে যায়, অথবা ডায়াস্টোলিক প্রেশারটা মোর দেন 15 বাড়ে, 15 বাড়ে। তাহলে ধরলাম যে ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে সবসময় 70-এর মধ্যে থাকতেছে, তার যদি আমি ডায়াস্টোলিক প্রেশারটা পাচ্ছি 85, তাকেও কিন্তু আমি বলবো যে মা আপনার কিন্তু প্রেশার বাড়ছে। আরেকটা আমরা ফর্মুলা ইউজ করি যেটাকে আমরা বলি মিন আর্টেরিয়াল প্রেশার। মিন আর্টেরিয়াল প্রেশারটা কি? সিস্টোলিক প্রেশার প্লাস ডায়াস্টোলিক প্রেশার ইন্টু 2 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার। এই মিন আর্টেরিয়াল প্রেশারটা যদি আমার 20-র বেশি হয়ে যায়, 20 বাড়ে, তাহলে আমাকে বলতে হবে আপনার প্রেশারটা বাড়ছে। আচ্ছা, এখন আমরা ইটিওপ্যাথোজেনেসিসটা কি, কেন এই প্রিএক্লাম্পসিয়াটা হয়? আমি তো বললাম যে আমার কতগুলো হাই রিস্ক ফ্যাক্টর ছিল। ইটিওপ্যাথোজেনেসিসটা যদি আমার বলা হয়, প্রথমে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই হয় নাই যে কেন আমার এই প্রেশারটা বাড়তেছে। কিন্তু কিছু কিছু বলা হয় যে একটা হচ্ছে আমাদের প্লাসেন্টাতে 2টা ওয়েভ আসে, একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে, একটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার ওয়েভটা কখন আসে? 10 থেকে 12 সপ্তাহের দিকে। আর সেকেন্ড ট্রাইমেস্টার ওয়েভটা কখন আসে? 16 থেকে 18 সপ্তাহের দিকে। তো মেন প্রবলেমটা হয় কখন? সেকেন্ড ট্রাইমেস্টার ওয়েভের সময়। যারা আগের থেকে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে তার দেখা যায় যে সেকেন্ড ট্রাইমেস্টার ওয়েভের সময় আমার প্লাসেন্টা কী করবে, ডেসিডুয়া থেকে সে মায়োমেট্রিয়ামের মধ্যে ইনভেট করবে। এই ইনভেট করার ফলে কি হবে, যে আমার ভেসেলগুলার লো রেজিস্ট্যান্স হবে, লো প্রেশার হবে এবং হাই ফ্লো সিস্টেম হবে। মানে আমার ভেসেলগুলো একটু ডাইলেটেড থাকবে, যার ফলে হচ্ছে আমার প্লাসেন্টাল সার্কুলেশনটা ভালো হবে, বেবিটা সার্কুলেশন ভালো পাবে। এখন যদি আমার এই 16 থেকে 18 সপ্তাহের মধ্যে আমার সেকেন্ড ওয়েভটা ভালো মতো না হয়, তখনই কিন্তু আমার এই যে প্রি হওয়ার বা হাইপারটেনসিভ ডিজঅর্ডার হওয়ার চান্স থাকে। আরেকটা কি হয়, আরেকটা হয় যে এই যে ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স আর ভ্যাসোডাইলেটর সাবস্টেন্স আছে আমাদের শরীরে, সেটার মধ্যে একটা অল্টারেশন হয়। ইউজুয়ালি কী হয়, ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সগুলো এই সময় একটু সাপ্রেস থাকার কথা, বডি ন্যাচারালি এগুলোকে সাপ্রেস করবে। কিন্তু যার আগের থেকেই থ্রম্বোফিলিয়া আছে বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা হচ্ছে এই যে ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সগুলো সাপ্রেস হবে না, এগুলো কী হবে, একটু আপার হ্যান্ড হবে। যেমন ধরি আমার যদি ন্যাচারাল প্রেগনেন্সি, নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে এই যে অ্যানজিওটেনসিন 2 এটা নামক সাবস্টেন্সটা যেটা রিলিজ হচ্ছে, সেটা অ্যানজিওটেনেস এনজাইম দিয়ে ডিস্ট্রয়েড হয়ে যাবে। তার ফলে কি হচ্ছে, আমার ভ্যাসোডাইলেটেশনটা থাকতেছে এবং আমার প্লাসেন্টার সার্কুলেশনটাও ঠিকমতো পাচ্ছে বেবিটা।
কিন্তু যখন আমার ভ্যাসোকনস্ট্রিকশন সাবস্টেন্সগুলো বেড়ে গেল তখন কি হলো, অ্যাঞ্জিওটেনসিন এনজাইমটা অ্যাক্টিভেট হতে পারছে না, তাহলে অ্যাঞ্জিওটেনসিন টু এনজাইমটা টুটা বেড়ে যাচ্ছে। আমার কিছু সাইটোকাইন রিলিজ হচ্ছে, যেমন এন্ডোথেলিন 1, টিমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, এগুলো বেড়ে যাচ্ছে। কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস সিক্রেট হচ্ছে। এগুলো কি করতেছে, আমার ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে। ভ্যাসোকনস্ট্রিকশন করে আমার ভেসেলগুলোর মধ্যে দিয়ে যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা ঠিকমতো হতে দিচ্ছে না। দ্যাটস ওয়াই আমার প্রেশার বেড়ে যাচ্ছে, কারণ আমার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপাতত এতটুকু মনে রাখবে, কিচ্ছু মনে রাখতে না পারলে আমরা জাস্ট শুধু ওয়েব দুটার কথা বলি, অথবা যদি একদম শর্টে মনে রাখতে চাই যে না ম্যাডাম এত কিছু মনে থাকতেছে না, দুইটা কথা বলবো। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন একটা হবে, আর একটা হবে ইন্টেন্স ভ্যাসোস্পাজম। আচ্ছা, স্পাজমটা কি? স্পাজমটা হচ্ছে এটা ইনভলান্টারি। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন আর একটা হচ্ছে ইন্টেন্স ভ্যাসোস্পাজম। এই দুইটাই যদি থাকে তাহলে হচ্ছে আমার হওয়ার চান্স আছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার। এখন এটা টাইপটা কি? এখন টাইপটা একটাকে বলতেছে নন সিভিয়ার টাইপ, এটা সিভিয়ার টাইপ। নন সিভিয়ার কি হচ্ছে? নন সিভিয়ারে হচ্ছে শুধুই মাত্র প্রেশার বাড়তেছে, আর কোনো সাথে সাইন সিমটম নাই, প্রোটিনিউরিয়া নাই। আর যে সিভিয়ার, তার যে আমি বললাম যে মাল্টিপল অর্গান ইনভলভগুলো, সেগুলো চলে আসতেছে। কি হবে? সিস্টোলিক ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যাবে, 160-র উপর হয়ে যাবে বা 160 হয়ে যাবে। ডায়াস্টোলিকটাও হচ্ছে 110 হয়ে গেল। প্রোটিনিউরিয়া থাকতেছে, অলিগুরিয়া থাকতেছে, প্লেটেলেট কাউন্টটা আমার কমে যাচ্ছে 1 লাখের নিচে, লিভার এনজাইম বাড়ছে হচ্ছে, পারসিস্টেন্ট সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেন হচ্ছে, রেটিনাল হেমোরেজ হবে, এটি এক্সুডেট হবে। আইউজিআর থাকলেও কিন্তু আমি সিভিয়ার টাইপ বলবো। পালমোনারি ইডিমা, ক্রিয়েটিনটা, মানে আমি এক কথা মনে রাখবো যে আমার সবগুলো ফাংশন, অর্গান ফাংশনগুলো যখন ইম্পেয়ার হওয়া শুরু করছে তখনই কিন্তু আমার সিভিয়ার ডিসঅর্ডার হচ্ছে। ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার প্রথম সে বলতেছে যে ইডিমা, এবং যে ইডিমাটা হচ্ছে 10 থেকে 12 ঘন্টা রেস্ট নেওয়ার পরও কমতে চলে যাচ্ছে না। এর সাথে কিছু অ্যালার্মিং সিমটম আসছে, যেগুলো আমি প্রথমেই বললাম, অমনিয়াস সাইনগুলো, সেগুলো আসতে পারে। সাইনে কি পাবো? সাইনে দেখবো এইসব মায়েরা কিন্তু বলবে যে আমার ওজনটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, মানে যতটুকু আগে বাড়তেছিল সেটা না হয়ে আমার অনেক বাড়তেছে, দেখা যায় 1 সপ্তাহে আমার 4 পাউন্ডের মতো হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে, আমার ব্লাড প্রেশারটা খুব বেশি থাকতেছে, ইডিমা হচ্ছে, সাথে হচ্ছে আমার যদি দেখি আমি সাইনে কি পাবো, আইউজিআর পাবো, অলিগোহাইড্রামিসের ফিচার পাবো, এগুলো আমরা পাবো সাইন সিমটমের মধ্যে। ইনভেস্টিগেশন কি করবো? এখন তো একটা পেশেন্ট আসলো, তার ব্লাড প্রেশারটা বেশি, কি কি ইনভেস্টিগেশন করতে হবে, কিভাবে আমি বুঝবো তার আদার অর্গানগুলো ইনভলভ হয়েছে কিনা? তো আমি প্রথমেই আমার রুটিন চেক আপগুলো করে নিব। রুটিন টেস্টগুলো আমি জিজ্ঞাসা করবো যে মা আপনার রুটিন টেস্টগুলো হয়েছে কিনা। না হলে আমি তাকে বলবো যে মা আপনি এই রুটিন চেক আপগুলো করে ফেলেন। কী কী করতে দিলাম আমি আগেও ডিসকাস করছি, আরেকবার বলে যাচ্ছি। কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং, ওজিটিটি, এইচবিএসএজি, ভিডিআরএল, ইউএনআরএমই, এটা আলট্রাসোনোগ্রাফ অফ প্রেগনেন্সি ফাইল। এগুলোর সাথে আমি কি করবো? এই যে ইউএনআরএমই করতেছে, ওখানে দেখতেছি যে প্রোটিনটা যাচ্ছে কিনা, 2+3+ হচ্ছে কিনা। তার সাথে আমি দেখবো তার আমি যেহেতু জানি আমার এখানে লিভার ফাংশন, কিডনি ফাংশনটা অল্টার হবে, তাহলে আমি কি করতে দিব? একটা কম কিছু হলেও একটা এইচজিপিটি করতে দিলাম, একটা অ্যালকালাইন ফসফেটাস করতে দিলাম, একটা সিরাম ক্রিয়েটিনিন করতে দিব। এটা দিয়ে আমি বুঝতে পারলাম যে তার লিভার ফাংশন, কিডনি ফাংশন ঠিক আছে কিনা। আমরা অনেক সময় বলতে কোয়াগুলেশন প্রোফাইল করব। কোয়াগুলেশন প্রোফাইলটা কাদের ক্ষেত্রে করব? যদি আমি দেখি আমার প্লেটলেট কাউন্টটা 1 লাখের নিচে আছে, তখনই শুধু আমি তাকে অফার করব কোয়াগুলেশন প্রোফাইলের জন্য। আদারওয়াইজ আমি তাকে হচ্ছে ইউরিনারি মেরে দেখলাম যে তার কোনো প্রোটিন সেক্রেশন, মানে প্রোটিনিউরিয়া হচ্ছে কিনা, একটা এইচজিপিটি করে দেখলাম, একটা অ্যালকালাইন ফসফেটাস দেখলাম, একটা ইউরিক অ্যাসিড করলাম, সাথে হচ্ছে আমি এটা সিরাম ক্রিয়েটিনিন করে দেখলাম তার কোনো আর কোনো সমস্যা আছে কিনা। যদি পেশেন্টটা ক্রনিক হাইপারটেনশন হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে অপথ্যালমোস্কোপি করতে হবে, কারণ দেখা যায় যে ক্রনিক হাইপারটেনশন পেশেন্টগুলো কিন্তু রেটিনাল ইডেমা হওয়ার চান্স খুব বেশি। তো আমি কোনো দেখতে হবে, চেক করেছে ওখানে কোনো রেটিনাল এক্সুডেট আছে কিনা, বা প্রোগ্রেসিভ রেটিনোপ্যাথি যেটা, সেটা হচ্ছে কিনা। এখন কোর্সটা কি? এখন যদি কোর্সটাকে আমি বলি, যদি আমি এটাকে আর্লি ডিটেক্ট করতে পারি তাহলে কি হবে? দেখা যাবে যে আমার এটা একদম স্ট্যাটিকও থাকতে পারে, অথবা আগে থেকে ভালো হয়ে যেতে পারে। আর যদি সেটা আনট্রিটেড থাকে, সেখান থেকে সে কী হবে, এই জিনিসটাই আমার হচ্ছে প্রি অ্যাক্লামশিয়াতে চলে যাবে, উইথ সিভিয়ার টাইপে এক্লামশিয়া হতে পারে, বা স্পন্টানিয়াস রেমিশন হতে পারে। কমপ্লিকেশন কি? কমপ্লিকেশন অলওয়েজ হচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল। ম্যাটার্নালে যদি আমি মনে রাখি, ম্যাটার্নালের প্রধান কমপ্লিকেশন যদি আমি ভাগ করি, ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং লেবার, ডিউরিং পোস্টপার্টাম, একটা করে যদি মনে রাখি তাহলে হচ্ছে অ্যাক্লামশিয়া। এছাড়া আমার কি হতে পারে ডিউরিং প্রেগনেন্সিতে? অ্যাক্লামশিয়ার সাথে অ্যাক্সিডেন্টাল হেমোরেজ,
আমরা অবশ্যই পড়ছি আমার যখন প্রেশার বেশি থাকে আমার কি হয়, প্লাসেন্টাটা হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়ে যেতে পারে, প্লাসেন্টার সেপারেশন হয়ে যেতে পারে, আমার ভীষণটা ডিমনেস থাকতে পারে, আমার প্রিটার্ম লেবারে চলে যেত। প্রিটার্ম লেবারে কেন যাব? কারণ আমার হচ্ছে এটা স্ট্রেসের ফলে আমার কি রিলিজ হচ্ছে, কর্টিসল রিলিজ হচ্ছে। এই কর্টিসল রিলিজটা কি করতেছে, আমাকে প্রিটার্ম লেবারে হেল্প করতেছে। এছাড়া আমার হেল্প সিন্ড্রোমটা কি? হেল্প সিন্ড্রোমটা হচ্ছে হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম এবং লো প্লেটেলেট কাউন্ট, এবং সেই প্লেটেলেট কাউন্টটা কিন্তু অবশ্যই বিলো 1 লাখ, বিলো 150 না। আমাদের তো নর্মাল লেভেল আমরা বলি যে 1.5 লাখ থেকে 4.5 লাখের মধ্যে, কিন্তু সেই প্লেটেলেট কাউন্টটা অবশ্যই বিলো 1 লাখ হতে হবে। ডিউরিং লেবার কি হবে? এক্লাম্পসিয়া হবে, পিপিএইচ হবে। পিপিএইচ কেন হবে? কারণ এই টিস্যুগুলো হাইপোক্সিক থাকে। এই হাইপোক্সিয়াটাই হচ্ছে আমার পিপিএসটাকে অ্যাগ্রাভেট করে। হাইপোক্সিয়ার কারণে টিস্যুগুলোতে অ্যাটনি হয়, তো আমার হচ্ছে ঠিকমতো কন্ট্রাকশনটা হচ্ছে না, পিপিএস হচ্ছে। পিরপিরাম স্টেটে কী হবে? এক্লাম্পসিয়া হবে, পোস্টপার্টাম এক্লাম্পসিয়া, যেটা শক হতে পারে, সেপসিস হতে পারে। ফিটালে কী হবে? ফিটালে আমরা প্রথম থেকে খেয়াল করতেছিলাম যে বারবার বলতেছিলাম আইওজিআর কিনা, আইওজিআর কিনা। আইওজিআর থাকতে পারে, বাচ্চাটার অ্যাসফাইক্সিয়া থাকতে পারে, বেবিটা প্রি ম্যাচুরিটি হতে পারে, যার প্রিটার্ম লেবার সেখান থেকে প্রি ম্যাচুরিটি হয়ে গেল। রিমোট কি? আমরা যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে যখন পড়ি তখন বলছি যে আমাদের 6 সপ্তাহ পর আরেকটা করে ওজিডিটি করে দেখতে হয় যে পেশেন্টটাকে আর কোনো ডায়াবেটিস ফার্দার যাচ্ছে কিনা। তেমনি যার হাইপারটেনসিভ ডিসঅর্ডার, জেস্টেশন হাইপারটেনশনই হোক, তার কিন্তু ফিউচারেও এই হাইপারটেনশনটা পারসিস্ট করতে পারে, অথবা ফিউচার প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে। তাই একটা মা যখন এই প্রেগনেন্সিতে হাইপারটেনসিভ, তাকে কিন্তু অবশ্যই আমাকে পিরিয়ডিক্যালি চেক করে দেখতে হবে যে তার প্রেশারটা নর্মাল কিনা, এবং ফিউচার প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু আমাকে অবশ্যই খেয়াল করতে হবে, এবং আমরা নেই সেগুলো অবশ্যই করে দেখতে হবে যে তার প্রিএক্লাম্পসিয়া বা হাইপারটেনশন আবার হওয়ার চান্স আছে কিনা। তো কী কী? রেসিডুয়াল হাইপারটেনশন হতে পারে, রিকারেন্ট প্রিএক্লাম্পসিয়া হতে পারে, তার ক্রনিক রেনাল ডিজিজ হতে পারে। ক্রনিক রেনাল ডিজিজ কেন হচ্ছে? কারণ এই যেটা হাইপোক্সিয়া হওয়ার ফলে কী হচ্ছে, আমার গ্লোমেরুলাস যেটা, সেখানে একটা স্পাজম হচ্ছে। এই স্পাজম হওয়ার কারণে কিন্তু আমার যে ওখানকার গ্লোমেরুলাগুলো, আমার এন্ডোথেলিয়ালগুলো অনেকগুলো ডেস্ট্রো হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমার এই ক্রনিক রেনাল ডিজিজ হওয়ার একটা চান্স আছে। তারপর কি? রিস্ক অফ প্লাসেন্টাল অ্যাব্রোশন। এখন ম্যাটার্নাল মর্টালিটি যদি আমরা হিসাব করি, কেন হয় ম্যাটার্নাল মর্টালিটি? কারণ হচ্ছে হতে পারে, লিভার ফেল হতে পারে, এমনকি সেরেব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্টও হতে পারে। এখান থেকে কিন্তু আবার ম্যাটার্নাল মর্টালিটি হওয়ার চান্স। আর পেরিনেটাল মর্টালিটি কেন? এই যে আমার যে অ্যাসফাইক্সিয়া হলো, এই অ্যাসফাইক্সিয়া থেকে আমার পেরিনেটাল মর্টালিটি হওয়ার চান্স আছে। আমি কীভাবে স্ক্রিনিং করবো যে একটা মার আসলে হাইপারটেনশন হবে কি হবে না? তো আমরা কি সবাইকে স্ক্রিনিং করবো না? আমরা সবাইকে স্ক্রিন করবো না। যে মাগুলো রিস্ক ফ্যাক্টর, যে মাগুলো প্রাইম এবার একটা হিস্ট্রি দিচ্ছে, তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার ডায়াবেটিস আছে, অথবা আমি হিস্ট্রি দেখতেছি তার আগের থেকে অ্যাসেলি বা অ্যান্টিফসফোলিক অ্যান্টিবডি সিন্ড্রোম আছে, সেই মাগুলোর ক্ষেত্রে কিন্তু আমার স্ক্রিনিংটা ম্যান্ডেটরি। কী করবো? আমি এটা ডপলার করে দেখবো, ইউটেরাইন আর্টারি ডপলার করে দেখলাম যে তার 24 উইকের পরেও ইউটেরাইন আর্টারিতে একটা নচ পারসিস্ট করতেছে কিনা, তাহলে তার হচ্ছে আমার বলবো যে আমার ফিউচার আপনার প্রিএক্লাম্পসিয়া হতে পারে। আমি কি করলাম, আমরা যে মিন আর্টেরিয়াল প্রেশারটা সেটা দেখলাম যে এটা সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে মোর দ্যান 90 মিলিমিটার মার্কার। সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু আমার ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণেও এই যে আমার সেকেন্ড ওয়েভটা হচ্ছে, ভ্যাসোডাইলেট্রেশন হচ্ছে, এখানে কিন্তু আমার সেকেন্ড ট্রাইমেস্টার একটু প্রেশারটা ফল করে। এটার সাথে কিন্তু দেখা যায় যে ক্রনিক হাইপার টেনশনের একটা চান্স, মানে মিস হয়ে যাওয়ারও চান্স থাকতে পারে। যার আগের থেকে আমি জানি না যে তার প্রেশার বেশি, সেক্ষেত্রে কিন্তু আমার ক্রনিক হাইপার টেনশন মিস হতে পারে। এছাড়া কি হতে পারে, তার ফিটাল সেল ফ্রি ফিটাল ডিএনএটা চেক করে দেখতে পারি। তারা দেখতে পারি হচ্ছে রোল ওভার টেস্ট। রোল ওভার টেস্টটা কি? এটা সাধারণত 28 থেকে 32 সপ্তাহের মধ্যে করা হয়। আমাদের কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে শর্ট নোট হিসাবে যে স্ক্রিনিং টেস্ট কি? স্ক্রিনিং টেস্ট ফর প্রেডিকশন অ্যান্ড প্রিভেনশন, আরেকটা হচ্ছে প্রোফাইলেক্টিং মেজার। এগুলো কিন্তু শর্ট নোটের মধ্যে আসতে পারে, অথবা সিনিয়রিও যে কোশ্চেনগুলো থাকে এসিকিউর মধ্যে বা এসিকিউর মধ্যে, সেগুলোও কিন্তু ছোটো ছোটো কোশ্চেন হিসাবে এগুলো আসতে পারে। সো একটু পড়ে রাখতে হবে, অথবা ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করতে পারে। তো আমাদের আর কিছু মনে রাখতে হলে ইউটেরাইন আর্টারি নচটাও যদি বলতে পারি মোর দ্যান 24 উইকস পারসিস্ট করতেছে, তাহলেও চলবে। আচ্ছা, রোল ওভার টেস্টটা কি? এটা সাধারণত 28 থেকে 32 উইক্সের মধ্যে আমি করে দেখব। প্রথমে হচ্ছে পেশেন্টটাকে আমি বলবো আপনি এক সাইডে শুয়ে থাকেন, করার পরে শুয়ে আমি প্রেশারটা মাপলাম, তারপর বলবো আপনি হচ্ছে নর্মালভাবে শোন, মানে সুপাইন পজিশনে শোন, শুয়ে তারপরে আবার প্রেশারটা মাপলাম।
যদি আমি দেখি আমার প্রেশারটা এক্ষেত্রে বেড়ে গেছে, কত বেড়ে গেছে, যে ডায়াস্টোলিক প্রেশারটা হচ্ছে 20 মিলিমিটার বেড়ে গেছে, মানে সাইড পজিশন থেকে যখন সে ব্যাক পজিশনে শুলো তখন যদি আমার ডায়াস্টোলিক প্রেশারটা আমি মোর দেন 20 পাই, দ্যাট মিনস হচ্ছে রোল ওভার টেস্ট পজিটিভ। প্রোফাইলেকটিক মেজার কি? প্রোফাইলেকটিক মেজার হচ্ছে আমি যে আমার ওয়েটটা দেখতেছিলাম, ওয়েটটাকে খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে, বা আমি মাকে বলে দিব যে মাগুলো ওভার ওয়েট, যে আপনি এইভাবে ওয়েটটা দেখেন বাড়ে কিনা, আপনি এর বেশি ওয়েট বাড়াতে পারবেন না। হেপারিন আর লো মলিকুলার ওয়েট দিতে পারি, সেটা কাদের ক্ষেত্রে, সবাইকে কে দিব না, যার হচ্ছে আগের হিস্ট্রি আছে, যার অ্যাসিলি আছে, প্রিভিয়াস হিস্ট্রি অফ পি আছে, বা প্রিভিয়াস হিস্ট্রি অফ আইওজিআরও থাকে, তার কোনিক রেনাল ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, সেসব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু প্রোফাইল্যাকটিক লো মলিকুলার ওয়েট হ্যাপারিন, অ্যাসপিরিন এগুলার রোল। আদারওয়াইজ কিন্তু সব পেশেন্টকে আমরা এটা দিই না। সব পেশেন্টের ক্ষেত্রে আমরা কী বলি, সব পেশেন্টের ক্ষেত্রে আপনি আমরা ওয়েটটা চেক করেন, প্লাস হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা নেন। ক্যালসিয়ামটা কতটুকু নেবে? 2 গ্রাম পার ডে নেবে, মিনিমাম 1.5 গ্রাম পার ডে, মানে যদি 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট হয় অবশ্যই তাকে দিনে 3টা ট্যাবলেট খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট নিতে পারে ভিটামিন সি, কিন্তু বলা হয় আসলে খুব এগুলো রোল নাই। ভিটামিন সি, ভিটামিন ই, ফিশ অয়েল বলা হতো আগে, সাজেস্ট করা হতো, কিন্তু এগুলো আসলে খুব একটা রোল নাই। এখন ম্যানেজমেন্ট কীভাবে করবো? এতক্ষণ তো অনেক বললাম এই থাকলে এটা করবো, ওটা থাকলে এটা করবো, ম্যানেজমেন্ট কী করবো? আমার প্রিন্সিপালটা কি? আমার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হচ্ছে আমার যে প্রেশারটা বেড়ে গেছে সেটাকে প্রথমে স্ট্যাবিলাইজ করা, নর্মালের কাছাকাছি আনা, এবং যাতে এটা আর না বাড়ে, প্লাস এটার থেকে যাতে কমপ্লিকেশন না হয়, যেটা আমার জেস্টেশন হাইপারটেনশন আছে সেটা প্রিক্লামশিয়া না হয়ে যায়, তার জন্য একলামশিয়া ডেভেলপ না করে। সাথে হচ্ছে অবশ্যই আমি চেষ্টা করবো একটা হেলদি বেবি ডেলিভারি করার ক্ষেত্রে। আচ্ছা, আমি একটা জিনিস বলে গেছিলাম যে আমার এপিগ্যাস্ট্রিক পেইন হয়। কেন আমার এপিগ্যাস্ট্রিক পেইনটা হচ্ছে? এপিগ্যাস্ট্রিক পেইনটা হচ্ছে আমরা জানি লিভারে একটা গ্লিসান ক্যাপসুল থাকে, সে কী হয়, সেই গ্লিসান ক্যাপসুলে একটা প্রেশার হওয়ার কারণেই কিন্তু এই এপিগ্যাস্ট্রিক পেইনটা হয়। আরেকটা কথা আমরা বলছিলাম যে ইডেমা, ইডিএম আমরা কোথায় কোথায় দেখব? ইডিএম আমরা দেখি ডিপেন্ডেন্ট পার্টে, প্রথমে দেখি হচ্ছে কি আমরা মিডিয়াল ম্যালিলোসের উপরে, তারপর দেখি স্যাক্রামে, এছাড়া যদি বলা হয় যে খুব বেশি তখন আমরা হচ্ছে ভালভাল ইডিএমাতে চেক করি। এবং সেটারও কিন্তু আসলে একটা গ্রেডিং আছে, গ্রেডিংটাকে আমরা ভাগ করি 1, 2, 3, 4। এই 2, 3, 4টা কি, সেটা কত সেকেন্ড পারসিস্ট করে এটার উপর ডিপেন্ড করে আমরা গ্রেডিংটা করে থাকি। আচ্ছা, তাহলে আমি এখন যে ম্যানেজমেন্টটা দিলাম, ম্যানেজমেন্টের প্রথম আমি কী করব? ম্যানেজমেন্টের প্রথম আমি বলবো আপনি রেস্ট নেবেন, কিন্তু সেটা কিন্তু অ্যাবসলিউট বেড রেস্ট না, সেটা কি আপনি একটু রেস্ট নেন। রেস্ট নিলে কি হবে, আমার ইউট্রাইন সার্কুলেশন আমার পারলে ইউট্রোপ্লাসেন্টা সার্কুলেশন, বেবিটাও হচ্ছে সার্কুলেশন ভালো পাচ্ছে, অক্সিজেনেশন পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমার বেবিটার গ্রোথটা ভালো হচ্ছে, এবং একই সাথে আমার ব্লাড প্রেশারটাও কমে যাচ্ছে, এবং আমার এটা থেকে রেনাল ব্লাড ফ্লো যেটা সেটাও কিন্তু বাড়বে রেস্টে। ডায়েটটা কি? ডায়েটে আগে বলা হচ্ছে যে সল্ট, তারপর হচ্ছে প্রোটিন, এগুলো রেস্ট্রিকশান। সল্ট প্রোটিন কিন্তু আমি সবাইকে রেস্ট্রিকশান করবো, যার সিভিয়ার কেস তাকেই শুধু আমি সল্ট রেস্ট্রিকশান দেবো। আর প্রোটিন কিন্তু আমরা বলি যে আপনি একটু বেশি করে ডিমের সাদা অংশ খান, প্রচুর পরিমাণে মাছ মাংস খান, তবে রেড মিটটা না, আপনি হচ্ছে মাছ মাংস চিকেন খান, ডিমের সাদা অংশ খান, প্রচুর মাছ খান। এরপর আমি কি বলবো, তাকে অ্যান্টি হাইপারটেনসিভ সাজেস্ট করবো। অ্যান্টি হাইপারটেনসিভ আমরা কী কী দিই? আমরা দেখি আলফা মিথাইল ডোপা, ল্যাভেট্রোলল, নিফিডিপিন, এগুলো কিন্তু আমরা রুটিন প্র্যাকটিস করি। কিন্তু এখনকার গাইডলাইনে যদি বলা হয় কোনটা তুমি ফার্স্ট চয়েস ইউজ করো, অবশ্যই ফার্স্ট চয়েস হচ্ছে ল্যাভেট্রোলল এবং নিফিডিপিন, সেটাই হচ্ছে আমার জন্য ফার্স্ট চয়েস। কারণ আলফা মিথাইল ডোপার হচ্ছে কিছু সাইড এফেক্ট হচ্ছে, কী কী সাইড এফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের ডিপ্রেশন করতে পারে, পোস্টপার্টাম ডিপ্রেশন, এবং দেখা যায় যে একটা ডোজ বাড়ার পরে সে হচ্ছে যেই পরিমাণ ডোজ বাড়ানোর পর তার প্রেশারটা ফল করার কথা সেটা না করে সে প্রেশারটাকে আর বাড়ায় দিচ্ছে, মানে রিবাউন্ড হাইপারটেনশন যেটা, সেটা সে আলফা মিথাইল ডোপা করতে পারে। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি আলফা মিথাইল ডোপাটা না দেওয়ার। আর যদি দিতেই হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই একটা করে, না 250 মিলিগ্রামের ট্যাবলেট একটা করে 3 বেলা দিতে হবে, কখনোই 101 বা 001 এরকম ডোজে আমরা কখনোই চয়েস করব না। তো আমরা ফার্স্ট চয়েস দেবো ল্যাভেট্রোলল। ল্যাভেট্রোললের ক্ষেত্রেও আমি দেবো 100 মিলিগ্রাম দিয়ে, আমরা 2 বেলা দিয়ে দেখলাম, দিয়ে আমি মনিটরিং করলাম যে প্রেশারটা আসলেই বাড়তেছে কিনা, বা আমাকে ডোজটা বাড়াতে হবে কিনা। এই যে আমি এতগুলো ইনভেস্টিগেশন করলাম, সেগুলোও যদি যা জাস্ট প্রেশারটা নর্মাল থাকে তাকে আমি উইকলি চেক আপ করে গেলাম। আর যার ক্ষেত্রে সিভিয়ার তার ক্ষেত্রে কিন্তু আমি উইকলি 2 বার বা 3 দিন পর পর চেক আপ করবো, আদারওয়াইজ কিন্তু আমাকে সপ্তাহে 1 বার করলেই হয়। আরেকটা কথা, সব পেশেন্টকে আমি কি ভর্তি দিব?
গাইডলাইন অনুযায়ী কিন্তু পেশেন্ট ভর্তি দেওয়ার কথা, কিন্তু আমাদের হসপিটালগুলো কিন্তু এমনি পেশেন্টে ওভারলোডেড থাকে। সেখানে যদি আমার যার প্রেশারটা একটু হাই, যাকে আমি হচ্ছে বাসায় বসে কন্ট্রোল করতে পারি, তাকে আমি হসপিটালে অ্যাডমিট করব না। তাকে আমি বলবো আপনি প্রেশারটা চেক করেন, 1-2 দিন পর পর করে লেখেন, লিখে আমার কাছে নিয়ে আসেন যে কী অবস্থা, আপনার প্রেশারটা কীরকম থাকতেছে কিনা, নর্মাল হচ্ছে কিনা, বা আমাকে প্রেশার ডোজ বাড়াতে হবে কিনা। বাসায় সে কমফোর্টেবলও থাকবে, আমার এখানে ওভারলোডটাও হচ্ছে না হসপিটালাইজে, তো আমি এইভাবে ট্রিটমেন্টটা করতে পারি। কিন্তু যেই পেশেন্টের আমি দেখলাম যে তার প্রেশারটাই অনেক বেশি, 160/110, সে এসে কমপ্লেন করতেছে, ম্যাডাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আমার কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, তাকে কী করবো? তাকে অবশ্যই আমাকে ভর্তি করতে হবে। আমাদের কোশ্চেনগুলো থাকে এরকম যে তুমি কোন পেশেন্টটাকে ভর্তি করবা, কোন পেশেন্টটাকে বলবা যে তুমি বাসায় চলে যেতে পারেন, কোন পেশেন্টটাকে তুমি সপ্তাহে 2বার মনিটর করবা, কোন সপ্তাহটাকে তোমার সপ্তাহে 1বার মনিটর করলেই হবে। তুমি যে আলট্রাসোনোগ্রাম করতেছো, সবাইকে কি ডপলার করবা, সবাইকে কি ইউটেরাটাই দেখবা, বা কতদিন পর পর তুমি বায়োফিজিক্যাল প্রোফাইল করবা? এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়। তো আমরা যদি আমাদের ফুল একটা আলট্রাসোনোগ্রাম দেখি যে বাচ্চার বায়োমেট্রি যেটা, সেটা কিন্তু ইউজুয়ালি আমরা 3 সপ্তাহ পর পর করি। কারণ কি, 1 সপ্তাহ এতে খুব চেঞ্জ কিন্তু হয় না, বিপিডি বা এফএল এর যে লিঙ্কটা বাড়ার কথা খুব চেঞ্জ হয় না। দেখা যায় যে 1 সপ্তাহ আগেও যা ছিল পরেও একই রকম আছে, তখন কিন্তু আমাদের কী মনে হবে, না মনে হচ্ছে আইওজিএর হয়ে যাচ্ছে, পেশেন্টটাকে কি ডেলিভারি করে ফেলতে হবে কি না, পেশেন্টটা তো প্রেশার বেড়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই এই বায়াসনেসগুলোকে কিন্তু অ্যাভয়েড করার জন্য আমরা বলি 3 সপ্তাহ পর পর আপনি ফিটাল বায়োমেট্রিটা পুরো দেখবেন, মানে বিপিডি এফএলএস এগুলো সব দেখেন। আর নতুবা কী করবেন, বায়োফিজিক্যাল যদি আপনি মনে করেন যে লেস ফিটাল মুভমেন্ট, সেক্ষেত্রে আপনি সপ্তাহে 2বার বায়োফিজিক্যাল প্রোফাইল করতে পারেন। সেটাও কিন্তু ডিপেন্ডস অন সিভিয়ারিটি। যার প্রেশার হচ্ছে 140/90 থাকতেছে, আমি প্রেশার ওষুধ দিলাম, ল্যাবেটল দিলাম, তারপর নর্মাল হয়ে গেল, তাকে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বলবো না যে আপনি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা বায়োফিজিক্যাল প্রোফাইল করেন, প্রত্যেক সপ্তাহে একটা সিডিজি করেন। অবশ্যই আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে কীভাবে করবো। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন, সব পেশেন্টকে সব ট্রিটমেন্ট না। আচ্ছা, এখন এই ডোজটা আমি হাইয়েস্ট কত পর্যন্ত নিতে পারবো? এই যে মিথাইল ডোপা দিলাম, ল্যাবেডল দিলাম, তা আমি তো ওষুধ বাড়াই যাচ্ছি, যে একবেলা খাচ্ছিল, মানে একটা করে 3 বেলা খাচ্ছিল, সেটা করে 3 বেলা করলাম, হচ্ছে না, 2টা করে আবার 6 আওয়ারলি করলাম। কখন, মানে কতটুকু আমার হাইয়েস্ট লেভেল? যদি আমি মিথাইল ডোপার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমি কি বলবো, মিথাইল ডোপার হাইয়েস্ট লেভেল কিন্তু হচ্ছে 2 গ্রাম, মানে 250 মিলিগ্রাম করে আমরা অ্যাড করি, হাইয়েস্ট আমরা 2000 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবো। 2.4 গ্রাম, 100 মিলিগ্রাম দিয়ে শুরু করি, হাইয়েস্ট আমরা 2400 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারবো। নিফিডিপিনের হাইয়েস্ট কত? নিফিডিপিনের হাইয়েস্ট হচ্ছে 120 মিলিগ্রাম। আমরা স্টার্ট করি কত দিয়ে? 10 থেকে 20 মিলিগ্রাম দিয়ে। তোমাদের কিন্তু একটু জিজ্ঞাসা করতে পারে যে আসলে কোন ট্যাবলেটটা স্টার্টিং ডোজ কত, যেমন, আর সাথে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশান। তোমাদের অস্পিতেগুলো আসে যেমন আলফা মিথাইল ডোপা বা দিয়ে বলবে আইডেন্টিফাই দিস ড্রাগ, আইডেন্টিফাই ইটস অ্যাকশান, হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশান, হোয়াট আর দ্য সাইড এফেক্টস, এগুলো কিন্তু আমাদের আসে। এখন মিথাইল ডোপাটার অ্যাকশানটাকে, এটার হচ্ছে সেন্ট্রাল এবং পেরিফেরাল একটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক একটা অ্যাকশান আছে। যার লেভেল কি, লেভেলের হচ্ছে অ্যান্টি অ্যাড্রিনোসেপ্টর অ্যান্টাগনিস্ট। আর নিফিডিপিন কি, নিফিডিপিন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবং নিফিডিপিনের হচ্ছে সাইড এফেক্টটা খুব জিজ্ঞাসা করে, নিফিডিপিনের মেইন সাইড এফেক্টটা বলে যে আমার থ্রবিং হেডেক, থ্রবিং মানে মাথা একদম ছিঁড়ে যাচ্ছে, যখন থ্রবিং হেডেক হয় তখন কিন্তু আমাকে নিফিডিপিনটা অফ করতে হয়। আচ্ছা, এখন তো আমরা বললাম যে অ্যান্টি হাইপারটেনসিভ ডোজগুলো, এখন আমরা সাথে আর কি দেখব? সাথে আমাকে অবশ্যই পেশেন্টকে ডেইলি এসে জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই যে আমরা অমনিয়াস সাইনগুলোর কথা বললাম, সিমটমগুলোর কথা বললাম, সেগুলোকে আপনার ডেভেলপ করতেছে কেন, প্রতিদিন সকালে আমাকে জিজ্ঞাসা করতে হবে। আমাকে ব্লাড প্রেশারটা অবশ্যই দিনে 4বার করে দেখতে হবে, 6 আওয়ারলি করে, এবং আমরা একটা বিপি চার্ট বানায় ফেলতে হবে। ইডিমাটা কেমন, তার ওয়েট গেইনটা কেমন হচ্ছে, আমি প্রতিদিন সকালে সেটা ওয়েটটা চেক করব, তার কীরকম হচ্ছে, মানে আমার সপ্তাহে কি 4 পাউন্ড ক্রস করে যাচ্ছে কিনা। ফ্লুইড অ্যাট ইনটেক অ্যান্ড ইউরিন আউটপুটটা দেখতে হবে, ইউরিন এক্সামিনেশনটা করে দেখতে হবে, যে আমরা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট করে দেখি যে তা আসলে প্রোটিনিউরিয়া হচ্ছে কিনা। হিট কোয়াগুলেশন টেস্ট কীভাবে করি? আর যদি আমাকে জিজ্ঞাসা করে হিট কোয়াগুলেশন টেস্টটা তো তুমি বললা, তুমি কি দেখছো বা তুমি কি করছো, কীভাবে করছে? আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে করছি সবাই হিট কোয়াগুলেশন টেস্ট বায়োকেমিস্ট্রিতে। কতটুকু ইউরিন নিছো? আমাদের কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে আমরা বুঝে যাই যে দেখছো কিনা। কি বলবো, আমরা একটা টেস্ট টিউব নিব, নিয়ে 3/4 অফ টেস্ট টিউবটা মানে ইউরিন কালেক্ট করব। অবশ্যই কিন্তু মিড স্ট্রিম ইউরিন, কখনোই ফার্স্ট এটা না, প্রথম ইউরিনটাকে ডিসকার্ড করে আমরা মিড স্ট্রিম ইউরিন নেব।
তারপর কি করব, কোথায় আমরা বয়েলিং করব? আমরা কি একদম নিচ থেকে, আমরা ধর টেস্ট টিউবটা নিলাম, টেস্ট টিউবকে একদম নিচের অংশতে বয়েল করব, মানে আগুনের শিকারে রাখবো না। আমরা রাখবো কি, আমরা একটা হচ্ছে অ্যাঙ্গেল করে উপরের দিকটা, যেটা যে উপরে 1/4 তো খালি, এরপরের যে 1/4 সেখানে হচ্ছে আমি হিটটা দিব, মানে আমার ফ্লেমিংটা ওখানে থাকবে। কি দেখলাম আমরা, জিনিসটা দেখলাম হচ্ছে বয়েল হয়ে যাচ্ছে, আমার সাদা সাদা হয়ে যাচ্ছে। এখন এটা কি আসলে মানে হাইপারটেনসিভ ডিসঅর্ডারের কারণে হয়েছে নাকি তার ফসফেট লেভেল হাই, সেটা তো আমি জানি না। সেই ক্ষেত্রের জন্যই কিন্তু আমার অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারটা। আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দেখি, যদি অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পর এই আমার এই যে প্রিসিপিটেশনটা একদম চলে যায়, তার মানে এখানে ফসফেট লেভেল হাই ছিল। আর যদি সেটা আরও বেশি হয়ে যায়, মানে আরও ডিপ হয়ে যায় বা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বলতেছি না, ইজ ফর হাইপারটেনসিভ ডিসঅর্ডার। আরেকটা কি হচ্ছে, এখন লেটেস্ট টেকনোলজি কি দরকার বাবা এই টেস্ট টিউব নিয়ে যাওয়া, টেস্ট টিউবের নিচে ফ্লেমিং দাও, এই করো সেই করো। পেশেন্টকে তো ইউরিনটা কালেকশন করলাম, মিড স্ট্রিম ইউরিন, এটা ডিপ স্টেক দিয়ে দিলাম, ডিপ স্টেকে হচ্ছে 30 সেকেন্ড ওয়েট করলাম, 30 সেকেন্ড হয়ে হচ্ছে এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কালার চেঞ্জটা হচ্ছে আমি ওই ডিপ স্টেকের যে বোতলটা আছে ওর সাথে মিলাই ফেললাম, বাস। এর সাথে আমি একই সাথে পেয়ে গেলাম তার প্রোটিন যাচ্ছে কিনা, তার কোনো কীটনবরী আছে কিনা, বা সুগার যাচ্ছে কিনা, সব একসঙ্গে আমার দেখা হয়ে গেল। মানে এটা হচ্ছে আমার লেটেস্ট, খুব কম সময়, মানে মাত্র 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমি আমার রিপোর্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা আপুর একটা জিনিস বলে নেই, এখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য না, আপুদের জন্য বলতেছি, অনেক জায়গায় কিন্তু ডিপস্টিক এখন অ্যাভেলেবেল, তো ডিপস্টিক শিখতে হবে এবং দেখতে হবে সেটা আসলে কি। আচ্ছা, এখন আমার ট্রিটমেন্টের প্রোটোকলটা কী হবে? আমাকে ট্রিটমেন্ট প্রোটোকল করার আগে তো অনেকগুলো জিনিস খেয়াল করতে হবে। তার জেস্টেশনাল এজটা কত, সে কি 34 উইকস বিলো, না 34 উইক্সের বেশি, বা 34 থেকে 37 উইক্সের মধ্যে আছে কিনা। যার 37 উইক্স হয়ে গেছে তার ক্ষেত্রে আমার টেনশন নেই, কারণ কি তার হচ্ছে অলরেডি বাচ্চাটা ম্যাচিওর, ফিটাস ম্যাচিওর, আমি তাকে ডেলিভারি করে ফেলতে পারবো। যার 34 থেকে 37 উইক্সের মধ্যে আছে তাকে আমি দেখবো প্রেশারটা কেমন। যদি আমার প্রেশারটা কন্ট্রোল থাকে তাহলে আমি তাকে ভর্তি করলাম, ভর্তি করে দেখলাম, অথবা যদি সম্ভব হয় একদম লোয়ের মধ্যে থাকে তাকে আমি বাসায় মনিটর করলাম, করে দেখবো যে তার প্রেশারটা আসলে বেড়ে যাচ্ছে কিনা। যদি না বেড়ে যায় আমি এইভাবে চেষ্টা করবো আমাকে 37 উইক্স পর্যন্ত নেওয়ার। যার বিলো 34 উইক্স তার ক্ষেত্রেও একই রকম প্রেশারটা মনিটর করতে হবে, বা তার পারসিস্টেন্স রাইজ অফ হাইপারটেনশন হয়ে যাচ্ছে কিনা। যার পারসিস্টেন্স রাইজ তাকে কিন্তু আমি ওয়েট করতে পারবো না, তার ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ইমিডিয়েট ডিসিশান নিতে হবে কীভাবে ডেলিভারি করবো। এখন একটা পেশেন্টের প্রিয়াক্লামসিয়া, আমি তাকে সাথে সাথে সিজারিয়ান সেকশন করে ফেলবো না এনভিডি করবো। এখানেও আমার ডিপেন্ড করবে যে পেশেন্টের হচ্ছে আর স্ট্যাটাসটা কেমন, তার জেস্টেশনাল এজটা কেমন, তার ফিটাল কন্ডিশনটা কেমন। আমি দেখলাম যে সেটা সিটিজি করে তার পারসেসনালি ডিসেলারেশন আসতেছে, আইইউজিআরের বেবি, ডপলার স্টাডি করছে, দেখলাম যে খুবই খারাপ অবস্থা, একদম অ্যাবসেন্ট অর রিডিউসড ডায়াস্টোলিক ফ্লো। সেসব পেশেন্টের ক্ষেত্রে তো আমি ওয়েট করতে পারবো, তার ক্ষেত্রে আমাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। আর যার হচ্ছে না এরকম তো কোনো সিমটম নাই বা কোনো অমনিয়াস সাইনও নাই, সেক্ষেত্রে আমি কী করবো, একটু ওয়েট করতে পারবো। কিন্তু পারসিস্টেন্স রাইজেসের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমাকে আসলে কতক্ষণ পর্যন্ত আমি অ্যালাউ করতে পারবো। সেক্ষেত্রে আমার আরেকটা হচ্ছে আমি তার হচ্ছে বিশপ স্কোরিংটা দেখবো, বিশপ স্কোরিং করে তার কী অবস্থা, তার ডেলিভারিটা আসলে সম্ভব কিনা, সার্ভিসটা কী অবস্থা, সার্ভিসটা দেখে আমি একটা ডিসিশন নিব যে আমি দিব কি দিব না। সিজারিয়ান সেকশন যদি আমি ইন্ডিকেশনগুলো দেখি তাহলে দেখবো যখন হচ্ছে সার্ভিসটা পুরাই আনফেভারেবল, আনরাইভ এবং ক্লোজড, সিভিয়ার প্রেক্লামশিয়া এবং উইথ 10 days অফ প্রোলংড ইন্ডাকশন ডেলিভারি ইন্টারভেল, মানে আমি বিশপ স্কোরিং দেখতে আসলেই ভালো না। অথবা তার কমপ্লিকেটিং ফ্যাক্টর আছে, যেমন সে হচ্ছে এলডারলি প্রাইমিগ্যাভিডা, তার কন্ট্রাক্টেড পেলভিস, ম্যাল প্রেজেন্টেশন। এখন যার হচ্ছে ট্রান্সভার্স লাই যাবো না, সেক্ষেত্রে সম্ভব না, সেক্ষেত্রে আমাকে সিজারিয়ান সেকশনই করতে হবে। বা আমি করে দেখলাম যে আসলে তার একদমই কন্ট্রাক্টেড পেলভিস, আমি কোনোভাবেই ডেলিভারি সম্ভব না, তার ক্ষেত্রেও তো আমাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন একটা পেশেন্টকে যদি সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া হয় তাকে আমি মনিটরিংটা কীভাবে করব, কতক্ষণ পর পর কী কী দেখব। তার পালস, ব্লাড প্রেশারগুলো অবশ্যই আমাকে 10 থেকে 30 মিনিট পর পর দেখতে হবে যে আসলে তার পালস বিপিটা কীরকম। টেম্পারেচার এবং লাং সাউন্ডগুলো দেখতে হবে। লাং সাউন্ড কেন দেখতে হবে? আমাকে অবশ্যই দেখতে হবে যে তার পালমোনারি ইডিমা ডেভেলপ করে গেছে কিনা, তার হচ্ছে ব্যাজাল ক্রিপিটেশন চলে আসছে কিনা। আচ্ছা, তারপর তার ইনটেক অ্যান্ড আউটপুট চার্টটা কেমন, যে তার অলিগো হয়ে যাচ্ছে কিনা, তার মানে টোটাল হচ্ছে সারাদিনে 400 ml এর বেশি কমে যাচ্ছে কিনা।
তারপর একলামশিয়া একদম চলে আসে। একলামশিয়া আমি কখন বলবো? যার হচ্ছে কনভালশন হয়ে গেছে, একই সাথে দেখতেছে আমার প্রেশারটা অনেক হাই, তারকেই কিন্তু আমি বলতেছি একলামশিয়া। একলামশিয়া কেন হয়? একলামশিয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কাজ আছে। কি কি? তার অ্যানোক্সিয়া হতে পারে, সেরিব্রাল ইডিমা থাকতে পারে, সেরিব্রাল ডিসরিথমিয়া থাকতে পারে, এক্সেসিভ রিলিজ অফ এক্সাইটেড নিউরোট্রান্সমিটার থাকতে পারে যেটা গ্লুটামেট, অথবা লস অফ সেরিব্রাল ভাস্কুলার অটো রেগুলেশন থাকতে পারে। এখন অ্যানোক্সিয়াটা কেন হচ্ছে? ওই যে বললাম একটা স্পাজম হবে, স্পাজম হওয়ার পরে এই যে সেরিব্রাল যে ভাস্কুলার রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, তার ফলে কী হবে? সেরিব্রাল ফ্লোটা ঠিকমতো যাচ্ছে না, সেখান থেকে কিন্তু আমার অ্যানোক্সিয়া ডেভেলপ করলো, তারপর হয়ে গেল একলামশিয়া। সেটাও কি হতে পারে? অ্যান্টিপার্টাম, ইন্টারপার্টাম, পোস্টপার্টাম। অ্যান্টিপার্টাম হচ্ছে 50% কেসই হচ্ছে আমার অ্যান্টিপার্টাম একলামশিয়া হয়, আর ইন্টারপার্টাম হচ্ছে 30%, পোস্টপার্টাম হচ্ছে 20%-এর ক্ষেত্রে। কারণ আমরা ইউজুয়ালি জানি আমার যখন বেবিটার ডেলিভারি হয়ে যাচ্ছে, প্লাসেন্টা রিলিজ হয়ে যাচ্ছে, প্লাসেন্টাতে যে ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সগুলো ছিল সেগুলো ডেলিভারি আউট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার এই যে এক্সাইটেড নিউরোট্রান্সমিটার যে সিক্রেশন হচ্ছিল সেটাও কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমার পোস্টপার্টাম হওয়ার চান্সটা খুবই কম। আচ্ছা, এখন আমার কি খেয়াল করতে হবে? এখন আমাকে খেয়াল করতে হবে যেটা কমপ্লিকেশানগুলো কী কী ম্যাটার্নাল। আমি খেয়াল করে নিব এইভাবে। একটা হচ্ছে ইনজুরি হতে পারে একলামশিয়ার কারণে, তার টাং বাইট হতে পারে, সে বিছানা থেকে পড়ে যেতে পারে, তার পালমোনারি কমপ্লিকেশন কী হলো? পালমোনারি ইডিমা হয়ে গেল, হাইপার পাইরেক্সিয়া হতে পারে, তার কার্ডিয়াক ফেইলিয়ার হবে, রেনাল ফেইলিয়ার, কার্ডিওমায়োপ্যাথি, হেপাটিক হচ্ছে সাবক্যাপসুলার হেমাটোমা, সেরিব্রাল স্ট্রোক, নিউরোলজিক্যাল ডেফিসিট, হেমাটোলজিক্যালের মধ্যে থ্রম্বোসাইটোপেনিয়া, ডিআইসি, পোস্টপার্টামের মধ্যে শক। মানে আমি শুধু খেয়াল করবো, আমি জাস্ট অর্গানগুলো মনে করবো, অর্গানগুলোর সাথে ফেলার, রেনাল ফেলার, লিভার ফেলার, কার্ডিয়াক ফেলার, এইগুলো যদি আমি খেয়াল, কমপ্লিকেশনগুলো মুক্ত করতে হচ্ছে না। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার ম্যাক্স সালফেট ডোজ। ম্যাক্স সালফেট ডোজ ছাড়া তো আসলে আমাদের পাসই হবে। এখন সেটা আমি কিভাবে দিই? ম্যাক্স সালফ আমরা কিভাবে দিই? প্রথমেই দিই হচ্ছে আমরা 4 গ্রাম করে, 4 গ্রামের সাথে যেটা আইভিআইএম প্রোটোকল, সেখানে 4 গ্রামকে আমি 12 ml ডিস্টিল ওয়াটার দিয়ে 20 ml করি, সেটাকে আমি স্লো আইভি দিই 15 থেকে 20 মিনিট ধরে। তারপর হচ্ছে আইএম করে 3 গ্রাম আর 3 গ্রাম করে ইচ বাটকে দিয়ে দিই। আচ্ছা, আমরা আইভি যখন দিচ্ছি কেন এটাকে হচ্ছে আবার এই ডিস্টিল ওয়াটার দিয়ে মানে একটু করতে হচ্ছে এটার কারণে হচ্ছে আমার একটা ম্যাক্স সালফের অ্যাম্পুলে যে কনসেন্ট্রেশন থাকে সেটা হচ্ছে 50% কনসেন্ট্রেশন। আমরা কিন্তু যখন আইভিতে দেই তখন কিন্তু আমাকে কনসেন্ট্রেশনটা কমায় নিয়ে আসতে হবে 20%-এ। 20% কনসেন্ট্রেশন আনার জন্যই কিন্তু আমরা 8 ml এর সাথে 12 ml ডিস্টিল ওয়াটার মিলাই ফেলছি। আদারওয়াইজ কিন্তু আমার কনসেন্ট্রেশনটাকে কমানোর কোনো দরকার নেই, কারণ আমার যদি আমি আইভি দেই আমার কিন্তু টক্সিসিটিটাও যে কোনো সময় হতে পারে। দ্যাটস ওয়াই আমি ডাইলিউট করে নিচ্ছি যাতে আমার টক্সিসিটিটা কম হয়, এবং এই কারণেই আমি এটাকে 10 থেকে 15 মিনিট ধরে স্লোলি দিচ্ছি। আচ্ছা, মেনটেন্যান্সটা কীভাবে করব? মেনটেন্যান্সটা করব 1 অ্যাম্পুল করে, 1 অ্যাম্পুলে থাকতেছে 2.5 মিলিগ্রাম করে, সেটা হচ্ছে আমরা অল্টারনেট বাটকে 4 আওয়ারলি দিব। আচ্ছা, আমরা তো অনেক জায়গায় দেখি যে ম্যাক্স সালফ নাই, সেখানে কি আছে? সেখানে হচ্ছে নিয়ালিফসিন আছে। নিয়ালিফসিনটা কি? নিয়ালিফসিনটা হচ্ছে 100 ml এর মধ্যে 4 গ্রাম ম্যাক্স সালফ থাকে। সেটাও হচ্ছে একটা আইভি প্রিপারেশন, সেটার মধ্যে আইভিএম প্রোটোকল নেই, সেটা টোটালি হচ্ছে আইভি প্রিপারেশন। এবং এটা হচ্ছে প্রথম বোতলটা আমরা রানিং দিয়ে দিই, আর পরের থেকে হচ্ছে 1 গ্রাম পার আওয়ার করে দিতে থাকি। এখন আমরা কি দেখে নিব একটা ম্যাক্স সালফ দেওয়ার আগে? অবশ্যই আমাকে দেখে নিতে হবে তার রিফ্লেক্সটা কেমন, মানে জার্কটা প্রেজেন্ট কিনা, প্যাটেলার জার্ক, তার রেসপিরেটরি রেট মোর দেন 16 আছে কিনা, ইউরিন আউটপুট মোর দেন 30 ml পার আওয়ার আছে কিনা। এগুলো থাকলেই শুধুমাত্র আমি ম্যাক্স সালফ দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবো না। ম্যাগনেসিয়াম সালফেটটা কীভাবে কাজ করে? ম্যাগনেসিয়াম সালফেটটা হচ্ছে একটা মেমব্রেন স্টেবিলাইজার এবং নিউরো প্রোটেক্টর। কী করে? এটা নিউরাল ক্যালসিয়াম ইনফ্লেক্সটাকে ব্লক করে দেয়। এর ফলে আমার সেরেব্রাল ভ্যাসোডাইলেটেশন হবে, ইউটেরাইন আর্টারিগুলো ডাইলেটেড হবে, এবং ইনক্রিজ প্রোডাকশন অফ এন্ডোথেলিয়াল প্রোস্টাসাইক্লিন এবং প্লেটেল অ্যাক্টিভেশনটা ইনহিবিট হবে। এইভাবে আমার ম্যাক্স সালফটা কাজ করে। যদি আমি দেখলাম এই তিনটার মধ্যে যা আমার জার্কটা অ্যাবসেন্ট, অথবা আমার রেসপিরেটরি রেট হচ্ছে 12 কম চলেছে, তখন আমি কি ইউজ করব? ডায়াজেপাম। তখন আমার অল্টারনেটিভ অপশন হচ্ছে ডায়াজেপাম। এবং ম্যাক্স সালফের হচ্ছে এক্ষেত্রে আমাকে দেখতে হয়, যদি আমরা দেখলাম ম্যাক্স সালফ দিয়ে ফেলছে, আধা ঘন্টা পরে আবার কনভালশন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রেও কিন্তু আমি আরেকটা
অ্যাম্পুল ইউজ করতে পারবো, কিন্তু সেটাকেও হচ্ছে ডাইলিউটেড করে নিতে হবে। মানে 2.5 গ্রামের অ্যাম্পুলটাকে আমাকে 5 ml ডিস্টিল ওয়াটার দিয়ে ডাইলিউট করলাম, করে ওভার 5 মিনিটস দিতে পারবো। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমার ম্যাগনেসিয়াম ইটা কেমন, কতর মধ্যে আছে। 4 থেকে 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের মধ্যে রাখতে হবে। যদি 7 ক্রস করে তখনই কিন্তু আমাদের ম্যাক্সাফের টক্সিসিটি ডেভেলপ করে, তখন হচ্ছে আমাদের ডিপ জার্ক লস হবে। যখন মোর দ্যান 10 হয়ে যাবে, রেসপিরেটরি ডিপ্রেশন হবে, এরপর কার্ডিয়াক অ্যারেস্ট হবে যদি মোর দ্যান 25 হয়। এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, বলে হচ্ছে আমি আমার আজকে ক্লাসটা শেষ করে দেব। সেটা হচ্ছে এই যে আমাদের প্রোটিনিউরিটা হচ্ছে, প্রোটিনিউরিটা কেন হচ্ছে? প্রোটিনিউরিটা হচ্ছে আমার যে গ্লোমেরুলার আর্টারিগুলোতে স্পাজম হয়, সেই স্পাজমের কারণেই হচ্ছে এন্ডোথেলিয়ামে একটা অ্যানোক্সিক চেঞ্জ হয়। সে কারণে গ্লোমেরুলার এন্ডোথেলিওসিস হবে। সেখান থেকে ক্যাপিলারি পারমিটিভ বেড়ে আমার ইনক্রিজ লিকেজ অফ প্রোটিন হবে এবং ইডিমা ডেভেলপ করে বা প্রোটিনিউরিটা হয়। ইডিমা এবং প্রোটিনিউরিয়ার মেইন কজটাই হচ্ছে ইমিউনিটি। তো আপাতত এতটুকুই। যদি এছাড়া আর কারো কোনো সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে নক করলেই হবে, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।